এক শীতল সকালের নরম আলোয় যখন শহরের ধোঁয়াটে আকাশ আর রাস্তার ব্যস্ততা সবেমাত্র শুরু হয়েছে, তখন এক সাদা স্করপিও এসে থামল একটি নির্জন মোড়ে। গাড়ির দরজা খুলে নামল এক সৌম্য, ধীরস্থির যুবতী সোনালী ঘোষ। সাদা শার্ট আর নীল জিন্সে তাকে দেখলে কেউ ভাবতেই পারত না যে তিনি এই অঞ্চলের জেলাশাসক। কয়েক মুহূর্ত পরে একটি খাকি রঙের জিপ তীব্র গতিতে এসে তার সামনে দাঁড়াল। গাড়ি থেকে নামল এক উদ্ধত, প্রায় ৪০ বছর বয়সী ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়। জেলা পুলিশ সুপারের ডান হাত হিসেবে পরিচিত, তার প্রতিটি পদক্ষেপে যেন ক্ষমতার দম্ভ স্পষ্ট। বিশ্বজিৎ সোনালীর দিকে এক উপহাসের হাসি ছুড়ে দিয়ে এগিয়ে এসে বলল, "কি খবর ম্যাডাম, ভোরে ভোরে একা দাঁড়িয়ে? আমার কপালটা দেখছি আজ দারুণ। এত চুপচাপ কেন? শহরের চাপ নিতে পারছেন না বুঝি? একটু সাহস দেখান।" তার কথায় ছিল এক প্রকার কদর্য ইঙ্গিত আর অবজ্ঞা। সোনালী শান্তভাবে বিশ্বজিতের দিকে তাকালেন। তার চোখে বিরক্তির সামান্যতম সাপও ছিল না, তবে মেজাজ যে চড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বিশ্বজিৎ আরও কাছে এগিয়ে এসে বলল, "আরে ম্যাডাম, এত ভাবছেন কি? চলুন না, আজ একটা দারুণ জায়গায় নিয়ে যাই। সারাদিন কাজ করে তো মনটা শুকনো হয়ে গেছে। আপনাকে দেখলে আমার দিনটা ভালো কাটে।" বিশ্বজিতের কথাবার্তা ছিল চূড়ান্ত বেয়াদবিপূর্ণ ও অবমাননাকর। সোনালী ধীর কিন্তু দৃঢ়স্বরে বললেন, "একজন অপরিচিত সরকারি কর্মচারীর সাথে এভাবে কথা বলার কোনো অধিকার আপনার নেই। দয়া করে আপনার সীমা অতিক্রম করবেন না।" কিন্তু বিশ্বজিতের হাসি আরও বাড়ল। সে এগিয়ে এলো এবং সোনালী যখন মুখ ফিরিয়ে নিলেন, সে ফিসফিস করে বলল, "ভয় পাচ্ছেন কেন? আমি আপনার ক্ষমতাকে ভয় পাই না। আপনি শুধু কয়েকটা দিন আমাকে সময় দিন, দেখুন আমি আপনার জন্য কি করতে পারি।" এরপর সে সীমা ছাড়িয়ে সোনালীর কোমরে হাত দেওয়ার চেষ্টা করল। সোনালী বিদ্যুৎ গতিতে তার হাত সরিয়ে গর্জে ওঠার স্বরে বললেন, "দিনের আলোতে একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্য রাস্তায় উত্ত্যক্ত করছেন? আপনার কি সামান্যতম নৈতিকতা নেই? আপনি এখনই এখান থেকে সরে যান, না হলে আমি আপনাকে এমন শিক্ষা দেব যে জীবনে আর কারো সাথে এমন করার সাহস পাবেন না।" বিশ্বজিৎ হো হো করে হেসে উঠল। "ও, তো আপনি আমাকে মারবেন? সাহস থাকলে করে দেখান। আমি বিশ্বজিৎ রায়, এসপি স্যারের কাছের লোক। পুরো এলাকা আমার নাম জানে। আমাকে নিজের করে নেওয়া আমার জন্য সময়ের অপেক্ষা মাত্র।" সোনালী সরাসরি তার চোখের দিকে তাকালেন এবং বরফের মতো ঠান্ডা স্বরে বললেন, "আপনার হুমকি আমাকে ভয় দেখায় না। আমি কোনো ব্যক্তিগত সম্পত্তি নই যে আপনি মালিক সেজে দাবি করবেন। এখনই চলে যান, না হলে পাপের ফল ভোগ করতে হবে।" এই কথা যেন বিশ্বজিতের অহংকারকে তীব্রভাবে আঘাত করল। সে রাগে উন্মত্ত হয়ে চিৎকার করল এবং সোনালীর গালে সজোরে একটি চড় মারল। "অনেক বেশি বকবক করছেন আপনি। আপনি আমার কথা মানছেন না। আমি বিশ্বজিৎ রায়, এসপির লোক। আমি যা চাইব তাই হবে। আমার সাথে চলুন, না হলে আরও চড় খাবেন।" সোনালীর মুখ এক মুহূর্তে স্থির হয়ে গেল, কিন্তু তার চোখে রাগের আগুন এখন আরও তীব্রভাবে জ্বলে উঠল। বিশ্বজিৎ আরও এগিয়ে এসে বলল, "আমি আপনাকে ভালোবেসে বলছি, আর আপনি নিজেকে কি মনে করছেন? যখন বলেছি আপনাকে ছাড়া যাব না, তো যাব না।" এবার সোনালী স্পষ্ট বুঝলেন, বিশ্বজিৎ শুধু অহংকারে অন্ধ নয়, সে সীমাহীন বিপজ্জনকও বটে। সোনালী এক পা এগিয়ে বললেন, "আপনার কি মনে হয় আপনার এসপি আপনাকে বাঁচাতে পারবেন? আইন সবার জন্য সমান। একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপমান করা আপনার জন্য কঠিন পরিণতে ডেকে আনবে।" বিশ্বজিৎ আবার হামলা করতে গেল, কিন্তু এইবার সোনালী প্রস্তুত ছিলেন। তিনি তার হাত এত জোরে ধরলেন এবং এমন একটা ঝটকা দিলেন যে বিশ্বজিৎ ভারসাম্য হারিয়ে টলমল করে উঠল। সে চিৎকার করে উঠল, "আপনি আমাকে মারবেন? মনে রাখবেন আমি কে!" কিন্তু সোনালী এখন আর সেই শান্ত জেলা শাসক ছিলেন না। তিনি ছিলেন সোনালী ঘোষ, জেলা শাসক এবং একজন লড়াকু মানুষ, এবং বিশ্বজিৎ রায়ের পতন শুরু হতে চলছিল। সোনালী তীব্র ঝটকার সাথে ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়কে রাস্তার ধারে ফেলে দিলেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকেরা হতবম্ব হয়ে গেল। অনেকে মোবাইল বের করে নিল। কারো কারো আঙুল কাঁপছিল, কিন্তু কেউ হস্তক্ষেপ করার সাহস করল না। সবাই জানত এটা পুলিশের অভ্যন্তরীণ বিষয়। ভুল পদক্ষেপ নিলে বিপদ হতে পারে। বিশ্বজিৎ, যে কিছুক্ষণ আগেও অহংকারে মগ্ন ছিল, এখন মাটিতে পড়ে ভয়ে কাঁপছিল। তার মাথায় কেবল একটাই চিন্তা চলছিল, এখন এসপি সাহেবকে ডাকতে হবে, না হলে আমার ক্যারিয়ার শেষ। কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল, "দাঁড়া দাঁড়া, তুই! এখনই দেখাচ্ছি তোকে। আমি এখনই আমার এসপি সাহেবকে ডাকছি। তিনি আসবেন আর তোকে শিক্ষা দেবেন। আমার এই অপমানের ফল তুই দেখবি।"
সে তাড়াতাড়ি নিজের ফোন বের করে নম্বর ডায়াল করতে লাগল। সোনালি ঠান্ডা কিন্তু ভীষণ কঠোর স্বরে বললেন, হ্যাঁ, ডেকে নাও এবং শুনে নাও। যদি তোমার এসপি সাহেবও ভুল কাজ করেন তাহলে আইনের চোখে সবাই সমান। পদ বড় হোক বা ছোট, জেলের পিছনে সবাই একরকম হয়। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হল। কিছুক্ষণের মধ্যেই একটি চকচকে কালো গাড়ি এসে গন্তব্যস্থলে থামল। দরজা খুলল এবং তা থেকে নামল প্রায় ৫০ বছর বয়সী, বিশাল চেহারার, প্রভাবশালী একজন মানুষ, এসপি সমীর রয়। মুখ গম্ভীর, কিন্তু চোখে তার প্রিয় ইন্সপেক্টরকে বাঁচানোর তাড়াহুড়ো স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ভিড় ঠেলে এগিয়ে এলো এবং সোনালীকে দেখেই একটি নকল হাসি নিয়ে স্যালিউট করে বলল, ম্যাডাম, আপনি এখানে, কি ব্যাপার? তার স্বরে অহংকারও ছিল, আবার মিথ্যে বিনয়ও। তার নজর যেই মাটিতে পড়ে থাকা বিশ্বজিতের দিকে গেল, সে সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ে গেল। বিশ্বজিৎ কর্কশ স্বরে অভিযোগ করল, স্যার, এই অফিসার আমার উপর হামলা করেছে, দেখুন আমার কি অবস্থা করে দিয়েছে, ওকে তো একদম ছাড়া যাবে না। সমীর রয়ের মুখটা একটু লাল হয়ে গেল। সোনালির দিকে ঘুরে তিনি ঠান্ডা স্বরে বললেন, স্যার, আপনি আমার ইন্সপেক্টরকে এমন অবস্থা করলেন কেন? আপনি বোঝেন এই ব্যাপারটা কতটা গুরুত্ব হতে পারে? ভিড়ে নীরবতা নেমে এলো। সবার নজর সোনালির দিকে স্থির। সোনালি ঘাড় সোজা করে শান্ত কিন্তু মজবুত স্বরে বললেন, আপনার ইন্সপেক্টরের নিয়ন্ত্রণের দায়িত্ব আমার নেই। সে প্রকাশ্যে দুর্ব্যবহার করেছে, হামলা করেছে। আমি শুধু আত্মরক্ষা করেছি। ইচ্ছে হলে অভিযোগ দায়ের করুন, সব কিছু রেকর্ড হয়ে গেছে। আর মনে রাখবেন, ক্ষমতার অপব্যবহারের জবাব আইনই দেবে। ভিড়ের মধ্যে অনেকে সায় জানিয়ে মাথা নাড়ল। বিশ্বজিতের মুখ রাগে লাল ছিল, কিন্তু এখন তাতে আগের মতো অহংকার ছিল না। রেকর্ডিংয়ের ভয়ে তার সমস্ত দেমাক গলিয়ে দিয়েছিল। সোনালি আরও বললেন, আপনি এসপি হন বা অন্য কেউ, ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে খারাপ আচরণের শাস্তি আইন ঠিক করবে, আপনি নন। সমীর রয়ের মুখ সাদা হয়ে গেল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি 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 আমার ইন্সপেক্টরের পক্ষ থেকে ক্ষমা চাইছি স্যার, আমি পুরো ব্যাপারটা জানতাম না। সোনালি দ্বিধা ছাড়াই দৃঢ়তার সাথে বললেন, ক্ষমা যথেষ্ট হবে না, আইনি ব্যবস্থা হবে। কোনো পদের অপব্যবহার আমরা সহ্য করব না। ভিড়ে চাঞ্চল্য সৃষ্টি হল। লোকেরা ধীরে ধীরে ফিসফিস করতে লাগল, এখন খেলা উল্টে গেল, এ তো জেলা শাসক সাহেব। বিশ্বজিৎ এখন অস্বস্তি বোধ করছিল, এমনকি সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। সে বুঝতে পারছিল না যে তার এসপি সাহেব আইন এবং ভিড়ের চাপের কাছে কেন নতি স্বীকার করছেন। সোনালি সঙ্গে সঙ্গে মোবাইল রেকর্ডিং এবং সাক্ষীদের বয়ান সুরক্ষিত করালেন। অনেকে তাদের ভিডিও ক্লিপসও দেখাল। প্রমাণ এত ছিল যে বিশ্বজিতের সমস্ত দেমাগ শেষ হতে শুরু করল। তারপর তিনি নির্দেশ দিলেন, ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়কে অবিলম্বে হেফাজতে নেওয়া হোক। সাব ইন্সপেক্টর বিক্রম শর্মা কিছুক্ষণের মধ্যেই ২-৩ জন হাবিলদারের সাথে ঘটনাস্থলে পৌঁছালেন। তারা পরিস্থিতি দেখলেন, সোনালীকে স্যালিউট করলেন এবং বললেন, ম্যাডাম, আমরা পরবর্তী পদক্ষেপ শুরু করছি। সোনালী এক পাশে দাঁড়িয়েছিলেন, মুখ শান্ত, চোখ ঠান্ডা, এবং বিশ্বজিৎ রায়ের কেরিয়ার এখানেই শেষ হতে দেখা যাচ্ছিল। সাক্ষীদের বয়ান রেকর্ড করা হলো এবং বিশ্বজিৎ রায়কে থানায় নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। থানায় পৌঁছানোর পর সোনালী ঘোষ নিজেই মামলার প্রাথমিক তদন্ত নিজের হাতে নিলেন। তিনি পেশাদার কঠোরতার সাথে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করালেন, মোবাইল ফুটেজ পরীক্ষা করালেন এবং আশেপাশের সিসিটিভি রেকর্ডিং খতিয়ে দেখার নির্দেশ দিলেন। তদন্তে যে তথ্য সামনে এলো তা ছিল অবাক করা এবং উদ্বেগজনক। বেশ কিছু সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ জানালো যে বিশ্বজিৎ রায় প্রায়শই প্রকাশ্যে তাদের দিকে তাকাত, অশ্লীল মন্তব্য করত এবং সুযোগ পেলে শারীরিক আক্রমণেরও চেষ্টা করত। ভয়ের কারণে তারা আগে কখনো থানায় আসেনি, কারণ বিশ্বজিৎ এসপির বিশেষ লোক ছিল এবং এমন অভিযোগ দায়ের করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। সোনালী প্রতিটি বয়ানকে গুরুত্বের সাথে নিলেন। তিনি সঙ্গে সঙ্গে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করালেন। সাক্ষীদের রেকর্ডিং, ফুটেজের কপি এবং সেই সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের লিখিত অভিযোগ যারা এখন সাহস করে সামনে এসেছিল। তিনি সুপারিশ করলেন যে বিশ্বজিতের ওপর কঠোর ধারা প্রয়োগ করা হোক, কারণ এটি কেবল একটি দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল লাগাতার চলতে থাকা দুরাচারের একটি ধরন। এটি এখন কেবল অপরাধের মামলা ছিল না, এটি ছিল ক্ষমতার অপব্যবহার এবং সরকারি কর্মকর্তাদের সুরক্ষার একটি বড় প্রশ্ন। সোনালী স্থির করলেন যে এটি সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয় পর্যন্ত নিয়ে যাওয়া জরুরি, যাতে প্রশাসন স্তরেও ব্যবস্থা নিশ্চিত করা যায়। পরের দিন সকালে প্রমাণের ফোল্ডার হাতে নিয়ে সোনালী সরাসরি মুখ্যমন্ত্রী প্রদীপ সেনের কার্যালয়ে পৌঁছালেন।
তিনি জানতেন যে এখনকার লড়াই ব্যক্তিগত নয়, বরং একটি বার্তা দেওয়ার লড়াই। আইনের ঊর্ধ্বে কেউ নয়, না নাম না পদ। সোনালী মুখ্যমন্ত্রীর চেম্বারে সমস্ত নথি শান্ত, স্পষ্ট এবং পেশাদার ভঙ্গিতে রাখলেন। তিনি পুরো ঘটনা বোঝালেন, সাক্ষীদের বয়ান, মোবাইল ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং সেই অনেক মানুষের অভিযোগ যারা এতদিন ভয় পেয়েছিল। তার কণ্ঠে ক্লান্তি ছিল না, ছিল কেবল কর্তব্যের দৃঢ় সংকল্প। মুখ্যমন্ত্রী প্রদীপ সেন প্রতিটি কাগজ গম্ভীরভাবে পড়লেন, ফুটেজ বারবার দেখলেন, বয়ান নোট করলেন। তিনি সংবেদনশীল এবং অনুশাসিত একজন নেতা ছিলেন। তার মুখে মামলার গুরুত্ব স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি সোনালীর কর্মশৈলীর প্রশংসা করলেন এবং বললেন, সোনালীজি, আমি এই মামলাটি প্রকাশ্যে তুলব। ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হবে, কোনো রাজনৈতিক চাপ মাঝখানে আসবে না। প্রদীপ সেন সঙ্গে সঙ্গে আদেশ জারি করলেন, বিশ্বজিৎ রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক, গ্রেপ্তারের অনুমতি, একজন সিনিয়র ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তদন্তের তদারকি, পুলিশ সদর দপ্তরে মামলার সংবেদনশীলতার বিষয়ে তথ্য। তিনি বুঝে গিয়েছিলেন যে এই মামলাটি ভবিষ্যতে সামাজিক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, যেখানে একদিকে ক্ষমতার অপব্যবহার আর অন্যদিকে সরকারি কর্মচারীদের নিরাপত্তা ঝুঁকির মুখে। তাই তিনি ঠিক করলেন যে এটি নিয়ে প্রকাশ্যে কথা বলতে হবে। তিনি প্রেস কনফারেন্স ডাকার সিদ্ধান্ত নিলেন যাতে সত্য সবার সামনে আনা যায়। সন্ধ্যা নাগাদ প্রেস কনফারেন্সের হল ভরে গিয়েছিল। স্থানীয় চ্যানেলের রিপোর্টার, খবরের কাগজের সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার সবার নজর ছিল এই মামলার দিকে। সোনালীকেও ডাকা হয়েছিল যাতে তিনি কারিগরি প্রশ্নের উত্তর দিতে পারেন। হলে ক্যামেরা ঝলসাচ্ছিল, নোটবুক খোলা ছিল এবং স্ক্রিনে ঘটনার ফুটেজের অংশ দেখানো হচ্ছিল। ফুটেজ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিশ্বজিৎ রায়ের জোর জুলুম, তার নোংরা কাজ এবং সোনালীর আত্মরক্ষার বাধ্যবাধকতা। মুখ্যমন্ত্রী প্রদীপ সেন সমস্ত তথ্য ক্রমানুসারে জানালেন, প্রকাশ্যে দুর্ব্যবহার, হাত তোলা, আত্মরক্ষা এবং তারপর অন্যান্য মানুষের দেওয়া বয়ান। তিনি স্পষ্টভাবে বললেন, প্রমাণ এত শক্তিশালী যে এই মামলায় কোনো রাজনৈতিক বা বাইরের চাপকে একেবারেই সহ্য করা হবে না। ব্যবস্থা হবে দ্রুত, নিরপেক্ষ এবং কঠোর। হলের মধ্যে নীরবতা নেমে এলো। পুরো জেলার নজর এখন সোনালী ঘোষ বনাম বিশ্বজিৎ রায়ের এই বড় মামলার দিকে স্থির। মঞ্চে দাঁড়িয়ে সোনালী ঘোষ দৃঢ় এবং পরিষ্কার শব্দে বললেন যে তিনি কেবল নিজের কর্তব্য পালন করেছেন। তার প্রথম কাজ সরকারি ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করা এবং আইনের সম্মান বজায় রাখা। সোনালীর কণ্ঠে না রাগ ছিল না ভয়, ছিল কেবল এক সত্যে ভরা দৃঢ়তা। হলে বসে থাকা মানুষদের মনে হচ্ছিল যেন তারা কোনো অফিসারের নয়, বরং পুরো সমাজের কণ্ঠস্বর শুনছেন। প্রেস কনফারেন্স শেষ হতেই আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলল। বিশ্বজিৎ রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হল, যাতে সরকারি কর্মচারীর সাথে দুর্ব্যবহার, অপমান এবং জনস্থানে অনুচিত আচরণের মতো গুরুতর ধারা অন্তর্ভুক্ত ছিল। মামলার গুরুত্ব দেখে মুখ্যমন্ত্রী অবিলম্বে বিশ্বজিৎ রায়ের গ্রেপ্তারের প্রক্রিয়াকে অনুমোদন দিলেন। এদিকে এসপি সমীর রায় হঠাৎ তীব্র রাজনৈতিক এবং জনসাধারণের চাপে পড়ে গেলেন। সরকারও অনুভব করল যে এই মামলা দ্রুত মাথাচাড়া দিচ্ছে এবং এটিকে হালকাভাবে নেওয়া যায় না। পুলিশ ডিরেক্টরেট জেনারেল উচ্চ পর্যায়ের তদন্তের আদেশ জারি করলেন, যাতে কোনো ধরনের ভুল ভাবমূর্তি বা পক্ষপাত এড়ানো যায়। সমীর রায় যেমন চাপ বাড়তে অনুভব করলেন, তেমনি তার রাজনৈতিক প্রভাব এবং জনগণের মধ্যে তার ভাবমূর্তি দুর্বল হতে লাগল। সরকার ইঙ্গিত দিল যে উপযুক্ত ব্যবস্থা নিতেই হবে। জনগণের আস্থা বজায় রাখার জন্য প্রশাসন পরামর্শ দিল যে সমীরকে সাময়িকভাবে পথ থেকে সরিয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রী এবং পুলিশ উভয় স্পষ্ট করে দিলেন যে কোনো হস্তক্ষেপ বা ভুল সহ্য করা হবে না। যদি সমীর রয়ও তার পদের অপব্যবহার করে থাকেন, তবে তার উপরও একই নিয়ম প্রযোজ্য হবে। মামলার স্বাধীন তদন্ত শুরু হল, যেখানে সিবিআই স্তরের অফিসার এবং একজন ম্যাজিস্ট্রেটকে তদারকির দায়িত্ব দেওয়া হল। তদন্ত যত এগোতে লাগল, ততই আরও চমকপ্রদ তথ্য সামনে আসতে থাকল। স্থানীয় স্তরে অনেক মানুষ নতুন করে বয়ান দিলেন যে বিশ্বজিৎ রায় তার ক্ষমতার অপব্যবহার করে তাদের হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে এবং অপমান করেছে। এই সমস্ত বয়ান, যা আগে ভয়ের কারণে চাপা পড়েছিল, এখন প্রকাশ্যে আসতে শুরু করল। এই প্রমাণগুলো রাজ্য প্রশাসনকে আরও কঠোর মনোভাব নিতে বাধ্য করল। রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের পর সমীর রয়কে সাময়িক বরখাস্তের সম্মুখীন হতে হল। তাকে এসপি পদ থেকে সরানো হল এবং তার ওপরও সমানভাবে তদন্ত শুরু হল।
বিশ্বজিৎ রয়কে আদালতে পেশ করা হলো এবং বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো। সমাজ একটি পরিষ্কার বার্তা পেল, আইনের ঊর্ধ্বে কেউ নয়, তার নাম যত বড়ই হোক না কেন। আদালতে শুনানি চলতে থাকল। প্রসিকিউশন পক্ষ শক্তিশালী সাক্ষ্য পেশ করল। সোনালী ঘোষের জন্য এটি জয় বা পরাজয়ের প্রশ্ন ছিল না, এটি ছিল ন্যায় বিচারের লড়াই। নিজের জন্য নয়, সেই সমস্ত মানুষের জন্য যাদের কণ্ঠস্বর দমন করা হয়েছিল। প্রেস এবং জনতা পরিষ্কার দেখল যে স্বচ্ছতা এবং কর্তব্যনিষ্ঠার সাথে কাজ করলে কত বড় বড় চাপকেও হার মানানো যায়। সোনালী ঘোষ আবার তার কাজে ফিরে গেলেন, কিন্তু তার পদক্ষেপ থেকে ওঠা পরিবর্তনের ঢেউ এখন রাস্তা, থানা এবং আমলাতন্ত্রে অনুভূত হতে লাগল। লোকেরা এখন তাদের কথা বলার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পেল, এবং এটাই ছিল আসল পরিবর্তন, যার জন্য সোনালী লড়াই করছিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে নির্ভীক হয়ে কর্তব্য পালন করা, আইনের ওপর আস্থা রাখা এবং সততার সাথে সত্যের পাশে দাঁড়ানো যে কোনো ক্ষমতা, চাপ বা সুরক্ষার দেওয়ালকে ভেঙে দিতে পারে এবং সমাজে সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তবে অনুগ্রহ করে এটি লাইক করুন এবং বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল কালাম ভয়েসকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে আপনারা পাবেন এমন সব সত্যি ঘটনাভিত্তিক এবং রোমাঞ্চকর ভিডিও যা হৃদয় ছুঁয়ে যায়।